মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা পিমা পর্ব সংখ্যা ৩৫। সেদিন সে চলে এসেছিল আদির কাছ থেকে। আদিকে শুনিয়ে এসেছিল তিক্ত কথা। আদি তার জায়গায় দাঁড়িয়েছিল ঈশার চলে যাওয়ার দিকে তাকিয়ে। সে আর আটকায়নি, সে চলে যেতে চায়, তাকে যেতে দেওয়া উচিত। ঈশা খান বাড়িতে ভোরবেলা বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দেয় একটি ছেলে। তার পরনের শাড়ি দেখে ভুরু কুঁচকে তাকিয়ে বলে, এটা তোর বাড়ি নয়, এখানে কি চাই, কেন এসেছিস? তোর এখন স্বামীর ঘরে থাকা উচিত মিথ্যাবাদী। ঈশাকে কিছু বলতে না দিয়েই রিপ তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ভেবে রাখে যে কিছুক্ষণ পর দরজা খুলে দেবে, কিন্তু বেশ কিছুক্ষণ পার হলেও দরজা ধাক্কানোর আওয়াজ আসে না। রিপ তাড়াহুড়ো করে দরজা খুলে দেখে কেউ নেই। লাল শাড়ি পরা মেয়েটি কোথায় গেল? রিপ চেঁচিয়ে ডাকে, ঈশা। সেদিন হাজার ডেকে ঈশা আসেনি। হুট করে একটা মেয়ে কোথায় যাবে? রিপ সেদিন বাইক নিয়ে এদিক ওদিক ঘুরেছিল সারা রাত। চৌধুরী বাড়ি গিয়েছিল, খোঁজ নিয়েছিল আতির ফ্ল্যাটে গিয়েও, কিন্তু কোথাও মিলল না তার। বরঞ্চ আদি নিজেই অবাক হয়ে গিয়েছিল কোথায় যেতে পারে মিষ্টি। সারা শহর খুঁজলো ঈশাকে। আদি আর রিপ মিলে কোথাও পেল না। এমন কোনো আত্মীয় নেই যেখানে ঈশা থাকতে পারে। প্রায় ৩-৪ দিন হয়ে গেল, ঈশার খোঁজ পাওয়া গেল না। কোথায়? থানায় মিসিং ফাইল করা হলো। ঈশা নিখোঁজ হয়ে যাওয়ার পর রিপ নিজেকে দোষারোপ করলো। সে যদি দরজা বন্ধ করে না দিত তাহলে কিছুই হতো না, ঈশা হারাতো না। পরি সারা ঘরময় একা একা হাঁটলো। নীরাকে ছুঁয়ে দিল না, কোলে নিতে দিল না। গুনগুন করে কেঁদে কেঁদে হাত ঘুরিয়ে বলল, নাই নাই, নাই, আম্মা নাই। আদি নিয়ে গেল পরীকে। সারাদিন সারা রাত মেয়েটাকে তার কাছে রাখলো। রিক কোনোভাবেই বলল না। সে বুঝতে পারে আদির কষ্ট। আদি মেয়েকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ায়। পরি মাঝরাতে ঘুম থেকে লাফে উঠে কাঁদে, ঈশা নাই, আম্মা নাই, নাই নাই। আদি চেয়ে থাকে দেওয়ালে টাঙানো ঈশার ছবিটার দিকে। তার দেখা দেখি পরিও তাকায়। আদির গালে গাল লাগিয়ে বলে, ঈশার ছবির দিকে হাত বাড়িয়ে ডাকে, আম্মা, আম্মা নাই, আয় আয়, আম্মা আয়। আদি কাঁদে হাসে। মেয়ের গালে স্নেহের আদরের স্পর্শ দিয়ে বুকে চেপে ধরে, তুমি যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি যে খুব একা। পরি মুখ তুলে তাকায় আদির দিকে, মাথা দুলিয়ে আদির গালে লালা লাগিয়ে দিয়ে বলে, না 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 না, দাবো না, দাবো না। পরে ঠোঁট টেনে টেনে বলে, আম্মা, আম্মা নাই, নাই। রিপ ঈশার রুমের প্রত্যেকটা জিনিস তন্ন তন্ন করে কোনো ক্লুপার চেষ্টা করে। পুরো ঘরে প্রত্যেকটা জিনিস ছুঁড়ে মারে এদিক সেদিক, বেহাল দশা বানিয়ে ফেলে। নীরা এসে আটকালো রিপকে, ধমক দেয়, খবরদার নীরা, তুমি এখানে নাক গলাবে না। নীরা ভয়ে চুপসে যায়, সরে পড়ে। রিপ ঈশার আলমারি থেকে কাপড় চোপড় বের করতেছিল, সব কিছু দেখে। তার কষ্টে সফল হয়ে অবশেষে 2টা মেডিকেল রিপোর্ট হাতে পায় সে। একটিতে পরি ডেলিভারি অপারেশনের, অন্যটি রিপের দুচোখ চোখ হয়ে ওঠে। তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। ফুসফুসে ক্যান্সার। ঈশা বেশি দিন বাঁচবে না, তার ইস্যু মরে যাবে। রিপ বসে পড়লো খাটে। অনেকক্ষণ পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে পারল না। তার হাত পা কাঁপাকাঁপি করতে করতে বন্ধ হয়ে গেল। এ কেমন? এখন উপায় একমাত্র আদি। পাগলের মতো হন্য হয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়া রিপকে কেউ কিছু বোঝাতে পারল না। যখন সে দৌড়ে আদির বাসায়, তখনই আদির বুকের ওপর শুয়ে আছে পরি। বাবা মেয়ে বাইরের লনে শুয়ে আছে, অপেক্ষার প্রহর গুনছে, কবে ফিরবে মিষ্টি, কবে ফিরবে পরির আম্মা। পরি মাথা ফেলে রাখে আদির বুকের ওপর, ডাকে, আব্বে, আব্বে, আব্বে। রিপ ছুটে যায়, পরীকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার মা কোথায়? আদি বিষময়ে বলে, কি বলছিস রিপ? রিপ পরীকে বুকের সাথে চেপে ধরে কাপা কাপা হাতে তুলে দেয়। দেখায় সে রিপোর্ট। আদি একদৃষ্টে তাকিয়ে থাকে সেই রিপোর্টের দিকে। তার গাল বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা নোনা জল। সে বুঝতে পারল কেউ দেখলো না। পরীর মাথা তুলে একবার রিপের মুখ দেখে, তো একবার আদির মুখ দেখে। দুজনেই প্রশ্ন করে, রি রি দি, আম্মা নাই, নাই, আম্মা নাই। রিপ 2 চোখ চেপে ধরে পরীর বুকের মাঝে, বলে, আছে আম্মা আছে। পরি রিপের চুলের দিকে খেয়াল করে বলে, নাই নাই, আম্মা নাই। আদি তছনছ করলো পুরো শহর, খুঁজলো পুরোটা কলোনি। পাগলপাড়া হয়ে গেল রিপ আর সে। ঈশার কোনো খোঁজ পাওয়া গেল না। আদি ক্লান্ত হলো। রিপের মাথার দুপাশে হাত দিয়ে ভাবতে লাগলো অতীতে সেই ইস্যুর সাথে কাটানো মুহূর্তগুলো। সেদিন যে পড়াশোনার জন্য লন্ডনে চলে যাচ্ছিল, সেদিন ইস্যু চিৎকার করে কেঁদেছিল, তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছিল। কেউ তাকে ছাড়াতে পারেনি। কয়েক মিনিট পর সে নিজেই নিজেকে ছেড়ে দিতে দিতে বলেছিল, রিপ আমাকে একা করে চলে যেও না, শাস্তি পাবে তুমি। এখন যাচ্ছ, যাও। রিপ এত কষ্টের মাঝেও হাসলি একটুখানি, বলল, তুই আমাকে সেই শাস্তি ঠিকই দিয়েছিস শিশু, এত বড় শাস্তি দিলি আমায় আবারও। রিপ হাতের কবজি চেপে ধরল নিজের 2 চোখে।
তুলল না মাথা, তাকালো না কোনো দিকে। আদির দিকে সে তাকাতে পারল না। আজ বেশি কষ্ট আদির জন্য হচ্ছে তার। হিসাব করতে গেলে তার প্রাপ্তির খাতা পুরোপুরি শূন্য। যখন চারদিকে রিমঝিম বৃষ্টি, নির্জল নির্মম বাতাস বইছে, তখন আদি বেরিয়ে পড়ল তার মিষ্টির খোঁজে। বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটলো। তার কোলে যে পরি তা আছে তার মাথায় খেয়ালই নেই। পরি দুহাত মেলে নেচে নেচে বলল, ওয়া ওয়া দি বৃত্তি বৃত্তি ওয়াও। না, আদি হাঁটলো। পরি তার ঠোঁটের সাথে লাগানো গলা লাগিয়ে রাখলো আদির গালে, বলল, আব্বে দুঃখ। আদি তারপরও জবাব দিল না। আদি পৌঁছে গেল আহমেদ বাড়ির কাছাকাছি। ঠিক যেতেই ভাবলো সেই দিনটাই হলো। দাঁড়িয়ে আছে দুজন মেয়ে পাশাপাশি, আইমি আর একজন। পরি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তাকে, মাকে, আতো, আম্মা। আদিকে দেখে মেয়ে দুজন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আদি যেতে যেতে বলল, অসাধারণ, যাকে পুরো শহর আমি খুঁজে বেড়াচ্ছি, সে তো আমার আশেপাশে আছে। আমি কি অন্ধ? আদি পরীকে নামিয়ে দেয়। পরি দৌড়ে ঈশার কাছে যায়, ঝাপটে জড়িয়ে ধরে ঈশাকে ডাকে, আম্মা। ঈশা পরি ছোঁয়া পেয়ে কেঁদে দেয়, আবারও হাসে। পরি দুকুলে অসংখ্য চুমু খায়। মা, তুমি ভালো আছো? খুব ভালো থেকো, তোমার আব্বাকে দেখে রেখো। পরি ঈশার দুগাল আগলে ধরে আদরের স্বরে ডাকে, আম্মা, আয় আয়। ঈশা জড়িয়ে ধরে তাকে, বলে, এভাবে ডেকো না মা, আমি আসতে পারবো না। পরি ফুপিয়ে কেঁদে ওঠে, আম্মা আয়, আম্মা আয়। ঈশা আদর করে দেয় ঠোঁট মুখ ছুঁয়ে, কপালে, বলে, আসবো মা। এইরকম বৃষ্টি হয়ে আমার মাকে ছুঁয়ে দিতে, আদর করে দিতে, সত্যি আসবো। ঈশা কোলে নিল পরীকে, আবারও আদর করে দিয়ে আইমের কোলে তুলে দিল। বলল, কে কাপড় চেঞ্জ করে দিতে হবে, ঠান্ডা লেগে যাবে। আমি তাকিয়ে থাকি ঈশার মুখের দিকে, বলে, আদিকে আমি ডেকে এনেছি। ঈশা তাকালো ঘাড় ঘুরিয়ে ছেলেটির দিকে, বলল, ডক্টর। আদি ধীর পায়ে এগিয়ে আসে তার দিকে, বলে, সব অন্যায় অবিচার আমার সাথে কেন হয়? ঈশা পিছু হাঁটে, বলে, ডক্টর, শক্তিটা মেনে নেওয়া ভালো। আপনি ভালো থাকুন আইমিকে নিয়ে, নতুন করে সংসার সাজান। মনে করুন মিষ্টি খানিকক্ষণের জন্য আপনার জীবনে এসেছিল। প্লিজ ডক্টর, পাগলামি করবেন না। আইমি আপনাকে ভালোবাসে, ও ভালো রাখবে আপনাকে। আদি তার অবিশ্বাস্য চাহনির দিকে তাকিয়ে থাকে মিষ্টির মুখপানে। ঈশা একটিবারও মুখ তুলে তাকায় না, আবার কাঁদে, বলে, ডক্টর, আমাকে যেতে হবে। আপনি প্লিজ পরীর খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, আমিকে সুখী রাখবেন, আমার শেষ ইচ্ছেটুকু রাখবেন প্লিজ। মিষ্টি যাওয়ার এইটুকুই, প্লিজ ডক্টর। আদি কিছু বলতে চায়, ঈশা হাত দেখে বাধা দেয়। ঈশা হেঁটে দৌড়ে অনেক দূর চলে যায়। পরি হাত বাড়িয়ে আদির ঘাড় ঘুরিয়ে তাকায় আইমির দিকে। পরি দৌড়ে আসে, দুহাতে দুপাশে সে দাঁড়ায়। এক অদৃশ্য হয়ে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে হাত নেড়ে বলে, তাতা, আম্মা, তাতা। ছোট্ট একটি বাচ্চা মেয়ের অবল তাবল ভগবকানি শুনে ওদের ঘুম ভেঙে যায়। বাচ্চা মেয়েটি কোথায় খেয়াল করতেই সে বুঝতে পারে মেয়েটি বারান্দায় দাঁড়ানো। বারান্দার গিলের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে বাচ্চা মেয়েটি, আকাশের দিকে তাকিয়ে ডাকছে, বৃত্তি, আয় আয় আয়। আদি ধীর পায়ে হেঁটে দাঁড়ায় মেয়েটির পিছু, কোনো শব্দ ছাড়াই দাঁড়িয়ে থাকে। পরিবক করতে করতে ডাকে, আয় আয় বৃত্তি, আয় 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 বৃত্তি আয়। আদি রুম থেকে ভেসে আসে একটি মেয়েলি স্বর, পরি খেতে এসো, আজকে তোমার পাপ্পার কাছে যাওয়ার পালা, এসো। পরি শুনেও শুলো না, আকাশের দিকে তাকিয়ে অবিরত ডাকতে থাকে, বৃত্তি, আয় আয়। মেয়েটির কথা শোনো না, এরা বাপ মেয়ে। মেয়েটির রাগ হয়, অভিমান হয়, সারাক্ষণ বকবক করলেও কেউ কানে নেয় না, না বাবা না মেয়ে। তার দোষ কোথায়? অভিমানে তার কান্না পায়, প্রচুর কান্না পাচ্ছে এই মুহূর্তে। খেতে ডাকছে, তাও না, আসছে না। কিভাবে বললে আসবে? মেয়েটি ধীর পায়ে হেঁটে ছেলেটির পিছু এসে দাঁড়ায়। ছেলেটি বাচ্চা মেয়েটিকে ডাকছে হাত বাড়িয়ে, বৃত্তি, আয় আয়। আচমকা মেয়েটির দু চোখে জল টলমল করে উঠল, কিন্তু কিছু বুঝে ওঠার আগে ছেলেটি ছোট্ট বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে নেয়, তার পাশ কেটে চলে যায়। বাচ্চা মেয়েটি যেতে যেতে বলে, বাবো না, কোথাও দাবো না, না না, তাত্তা তাত্তা, আমার নাই নাই, বৃত্তি নাই, বৃত্তি আয় আয় বৃত্তি আয়। মেয়েটি দাঁড়িয়ে থাকে তার জায়গায়, গাল বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা জল। অভিমানে, অবহেলায়। তার দোষটি কোথায়? কোথায় ছিল তার দোষ? সে আজ শাড়ি পরেছে খুব সুন্দর করে, কিন্তু ছেলেটি একবারও ঘাড় ফিরিয়ে দেখলো না তাকে। সে কি খুব অসুন্দর? অসুন্দর হলে বিয়ে করলো কেন? মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে, খানবাড়ির লোকজনের সমাগমন, ভিড় করেছে মানুষ ঈশা নামের মেয়েটিকে চিরযাত্রা দেখতে। পরিবেশ থমথমে, থেমে থেমে ভেসে আসছে কান্নার আওয়াজ। সবাই দেখছে ছোট্ট একটি বাচ্চা মেয়ে হাঁটু করে ঘুরি ঘুরি পায়ে, মাথার চুলগুলো উস্কো খুস্কো টান টান ভাবে পুরো মুখে, কাঁদছে তাই।
একটা মহিলা তাকে ডাকলো, বাবু এদিকে আসো, কাঁদছো কেন? অন্য একটি মহিলা বলে উঠলো, এই মেয়ের মা বোধহয় সে। পরি তার মুখের দিকে চেয়ে রইলো, মহিলাগুলো মুখের দিকে। মহিলাটি তার তাকানো দেখে বলে, মা নেই তাই কাঁদছো? এদিকে এসো। পরি হাত দেখিয়ে বলল, আম্মা নাই। আম্মা নাই? মহিলা বললেন, আম্মা কাঁদিয়েছে? পরি মাথা উপর নিচ করে জানাল দেয়, আম্মা দুঃখ, আম্মা নাই। নাই। খানবাড়ির সদর দরজা পেরিয়ে হুড় করে ঢুকে এলো একটি ছেলে। পরি তাকে দেখে মাত্রই চেঁচে কেঁদে ওঠে, ওপরতলা দেখিয়ে বলে, আম্মা নাই। রি, রি আম্মা নাই। আম্মা ঘুম। রি শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। পরি গিয়ে শক্ত করে তার দুপা জড়িয়ে ধরে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। রি, আম্মা নাই। রিপ কোলে তুলে নেয় মেয়েটিকে, শক্ত করে চেপে ধরে নিজের কাঁধের কাছে, চেপে ধরে নিজের চোখ, চাপা আর্তনাদ ভেসে আসে, ভেসে গেল যেন পুরো বাড়ি। দুজন বৃদ্ধ লোক কাঁদে। রিক বসা থেকে এলোমেলো, মুনা আর নীরা সামলাতে ব্যস্ত সবাইকে। মেঝেতে উত্তর দক্ষিণ করে শোয়ানো, সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, মুখটা খোলা, নাকে তুলো গোজা, মেয়েটির মাথার কাছাকাছি। মেয়েটির মাথার কাছাকাছি শুয়েছে একটি ছেলে। ছেলেটির চুলগুলো এলোমেলো। কেউ একজন এসে হঠাৎ করে ছেলেটিকে বলল, আদি ওকে নিয়ে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, উঠে পড়ো। আদি ওঠে, কিন্তু এই কাপড় মোড়ানো মেয়েটির হাত খুঁজে নেয়। নিজের হাতের মুঠোয় ঠান্ডা হাতটি নিয়ে বলে, না আমি কোথাও যাব না। মিষ্টি কোথাও যাবে না? কিন্তু কে শোনে কার কথা? সবাই তাকে ছাড়িয়ে নেয়। রিপ আর রিক ডুকরে যায় সে রুমে। অনুরোধ করার মতো করেই কয়েকটা মহিলাকে বলে, একটা বার শেষ দেখা। বলা শেষ করতে না করতেই বৃদ্ধ মহিলাটি চেঁচিয়ে ওঠে, স্বামী ছাড়া আর কেউ দেখতে পারবে না। রিপের কোল থেকে নেমে যায় পরি, দৌড়ে এসে শুয়ে থাকা মেয়েটির কাছে, মুখের উপর থেকে সাদা কাপড় সরিয়ে টুপটুপ করে চুমু খাওয়া গালে। আম্মা আয়। আম্মা ওঠে না, শোনে না তার মায়ের ডাক। বাচ্চা মেয়েটি শুয়ে থাকা মেয়েটির চোখে দুটোতে আঙুল দিয়ে খুলে ফেলার চেষ্টা করে। চোখ দুটো তো ঠেসে আছে, খুলছেই না। তখন আম্মা দুষ্টু করে যখন চোখ বন্ধ করতে থাকতো, তখন পরি আঙুল দিয়ে খুলে ফেলার চেষ্টা করতো, তখন একটু একটু করে চোখ খুলতো। আম্মা কি করে হেসে উঠে চোখ খুলে ফেলতো, কিন্তু আজ কেন খুলছে না? পরি দুম বাড়ি খায়, মেঝেতে কপাল ঠেকিয়ে ডাকে, আম্মা। পরি নাই, নাই। আম্মা। পরি দুঃখ, দুঃখ। কিছুক্ষণ পর খাটিয়ার ওপর তুলে নেওয়া হয় মেয়েটির নিথর দেহ। খাটিয়ার ওপর দিয়ে দেওয়ার পর তার লাল টকটকে বিয়ের শাড়ি খাটিয়ায় কাঁধে তুলে নেয় দুই ভাই, এক মামা আর স্বামী। স্বামীর দু চোখ স্থির, হোঁচট খাচ্ছে। কিছুক্ষণ পর পর ছোট একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে তার পা, দাদার পা। কেঁদে কেঁদে মাথা নেড়ে ডেকে বলে, না না, আম্মা নাই। আম্মা আমাল, আমাল। আম্মা আয়, আয়। আম্মা আয়, ইন্না আমাল। যখন দেখলো দাদা শুনছে না, তখন সে রিকের কাছে গেল, পা আঁকড়ে ধরলো শক্ত করে, কেঁদে কেঁদে ডাকলো, পাপ্পা। আমাল, আম্মা। দাবে না, দাবে না, আমাল দাবে না। আম্মা, আম্মা আমাল। বাচ্চা মেয়েটির গলার স্বর ধরে যায়, ভেঙে যায়, বসে যায়। রিকো কাঁদে, মেয়েটার সাথে সাথে রিপো কাঁদে। অন্য ছেলেটি কাঁদে না। বাচ্চা মেয়েটি দৌড়ে সে রিপের কাছে পা জড়িয়ে ধরে মাথা এলিয়ে ডাকে, রি, আমার আম্মা, আম্মা আমাল। পরি। রিপ ফুপিয়ে, রিপ ফোপানোর জন্য কথা বলতে পারে না, হাত দুটো দিয়ে খাটিয়া ধরা, তাই বাচ্চা মেয়েটি সরাতেও পারছে না। বাচ্চা মেয়েটি চোখ তুলে দেয় রি, ও কাঁদছে, তাই সেও কেঁদে দেয় রিকে দেখে। দৌড়েও যায় ওই স্থির চাহনি ছেলেটির কাছে। শত অভিযোগ, অভিমান, অবহেলা, কষ্টের বাণী দেওয়ায় তার আব্বাকে বলে, আব্বা, রি দুঃখ, পাপা দুঃখ, দাদা দুঃখ, আম্মাও দুঃখ। ছেলেটি শুধু তাকিয়ে থাকে কিছুক্ষণ দূরে মাটির দিকে। মেয়েটি তার পা ঝাঁকিয়ে বলে, আব্বা, আমাল আম্মা। পরির আম্মা, আম্মা দাবে না। আম্মা আমাল, আমাল। আম্মা নাই। একটা লোক এসে কোলে নিয়ে নেয় ছোট্ট মেয়েটিকে। মেয়েটি চিৎকার করে ডাকে, আম্মা আয়। ছেলেটির কান্না কাঁদে চারপাশ, কাঁদে চারপাশের লোকজন। মেয়েটির কান্নায় ভরে যায় চারপাশটা। মেয়েটির হাত ছুটে ডাকে, আব্বা, আমাল আম্মা। বলি, আম্মা। ঈশা, ঈশা আয়, আয়। আম্মা আয়। আমাল ফিপ্পি, ফিপ্পি। আমাল, আম্মা। তাকে কোলে নেওয়া ছেলেটির হাতে কামড় বসিয়ে দেয়। বৃষ্টির জলে ভেসায়
আর কথা বলতে পারে না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে ডাকছে, আম্মা আমি দাবো, আমি দাবো, আম্মা আমি দাবো। ছেলেটি নামিয়ে দেয় তাকে, তৎক্ষণে খাটিয়ে চলে গিয়েছে বহুদূর। আমার চলে গিয়েছে, আমার চলে যাচ্ছে। পরি দৌড়ে বৃষ্টি ভিজে জলে ভিজে ভিজে পরি তার মিন্নিকে গলায় বৃষ্টির ওপর রাগ দেখিয়ে বলে, বৃত্তি যা, আম্মা আয়, আম্মা আয়, বৃত্তি দা দা। আচমকা পাথরের ওপর হোঁচট খেয়ে মুখ তুবড়ে পড়ে পরি। রক্তে লাল হয়ে যায় সেই পাথর, রক্ত ধুয়ে মিশে যায় মাটিতে। পরি মাথা এলিয়ে দেয়, পাথরের ওপর হাত বাড়িয়ে ডাকে, আম্মা আয়। পরি আম্মা আম্মা ডাকতে ডাকতেই পরি জ্ঞান হারিয়ে ফেলে। আম্মা তাকে কোলে নিতে আসে না, আম্মা তাকে আদর করতে আসে না। আম্মা কোলে নিয়ে গেলে আদর দিয়ে বলে না, মাটা কি বেশি দুঃখ পেয়েছে? বলে না কেউ, আসে না কেউ, কোলে নেয় না কেউ। চারপাশটা নিস্তব্ধ, রিমঝিম বৃষ্টির শব্দ শুধু। আজ খুব একা পড়ি, আজ পড়ি এতিম, আজ আম্মা নেই, আর নেই তার আম্মা। ছোট্ট পরীর জ্ঞান ফিরতে না ফিরতে তার মা চলে গেছে মাটির নিচে। আর ছোঁয়া যাবে না, মারা যাবে না, লালা লাগিয়ে দেওয়া যাবে না আম্মার গালে, আদর করা যাবে না, রাগ দেখানো যাবে না। কবরের মাটি দিতে দিতে আদি উচ্চারণ করে, ঘৃণা আমি তোমায় প্রচণ্ডভাবে করি। তুমি কষ্ট দিয়েছ আমায়, আমার সন্তানকে। তুমি পাষাণ মিষ্টি, তোমার জন্য আমি কাঁদবো না, আমি ভালো থাকবো। আমি ভালো থেকে তোমাকে দেখাবো, তুমি দেখবে, তুমি দেখবে আমি কতটা ভালো আছি। আমি তোমার মতো না, আমি কষ্ট দেবো না আমার সন্তানকে। তুমি হৃদয়হীন মিষ্টি, হৃদয়হীনদের ক্ষমা হয় না। মিষ্টি যখন পুরোপুরি তার চোখের আড়াল হয়ে যায়, তখন আচমকা সে পাগলামি শুরু করে। এই রিপ, এভাবে ডেকে দিস না, মিষ্টিকে দেখা করা যাবে না? আমি দেখবো না? ওর সাথে যে আমার অনেক হিসাব বাকি, অনেক কথা বাকি। এভাবে ঢেকে দিলে আমি কথা বলবো কিভাবে? এভাবে ডেকে দিস না। এইটুকু কষ্ট না দিলে কি চলে? আমি সব তো মেনে নিয়েছি। রিপ হাতের কবজি দিয়ে চেপে ধরে তার দু চোখ, বলে, এটা হয় না আদি। আদি মাটির হাত দিয়ে সরিয়ে দেয়, বলে, সব হয়, মিষ্টি সব পারে। তাহলে আমি পারবো না কেন? এরকমই থাক, আমি ওর সাথে কথা বলবো, তোরা যা। রিপ্তাকে ঠেলে দেয়, পাগলামি করিস না আদি। আদি তার হাত দিয়ে সরায় মাটি, বলে, এরকম করছিস কেন? মিষ্টি তো এরকম করে, সবাই করে, সবাই আমার সাথে এমন কেন করে? রিকে এসে টেনে নিয়ে যায় আদিকে। আদি চুপচাপ, আর কিছু বলে না, যেতে থাকে ওই কবরের দিকে। বৃষ্টি থামে ধীরে ধীরে, হঠাৎ করে অন্ধকার নেমে আসে চারপাশে। আদি ধীর পায়ে হেঁটে বসে কবরের কাছে, কবরের মাটিতে আঙুল দিয়ে মাটিতে দাগ বসিয়ে দিয়ে লিখে, মিষ্টি, পড়ি। ছোট্ট বাচ্চা মেয়েটি ঠোঁট কেটে রক্ত ঝরছে। বাচ্চা মেয়েটি কাঁপা কাঁপা পায়ে হেঁটে হেঁটে আসে কবরের কাছে, হাতে মুঠো দিয়ে চোখ কসলাতে কসলাতে রিপারি দৌড়ে যায়। বাচ্চা মেয়েটিকে তাদের ছুটতে দেয় না, কবরের কাছে বসে পড়ে, মাটি ছুঁয়ে ডাকে, আমার দুঃখ, পরি দুঃখ। নিজের ঠোঁট দেখিয়ে বলে, আম্মা এত দুঃখ, পরি দুঃখ, আমার আম্মা। আদি পরীকে দিকে চেয়ে থাকে, গর্জন করে আচমকা সে ডেকে ওঠে, মিষ্টি তুমি মেরেছো আমার মেয়েকে, আর এখন ঘুমাচ্ছ, আরামে ঘুমাচ্ছ তুমি? ওঠো, আমার মেয়েকে আদর দাও, ওর চোখ মুছে দাও, ওর কষ্ট দূর করে দাও। ওর ঠোঁট কেটে গেছে, ওর কষ্ট হচ্ছে। তুমি মরে গিয়েছো, শান্তিতে আছো, আর আমাকে মেরে গিয়েছো, আমার নরক যন্ত্রণা দিয়ে গেছো, আমার কষ্ট হচ্ছে, আমিও মরে যাচ্ছি মিষ্টি, মরে যাচ্ছি আমি। পরি কবরের কাঁচা মাটির ওপর হাত পেতে শুয়ে পড়ে, আম্মা কই, আমার আম্মা কই, আমার দুঃখ, আম্মা। হঠাৎ আচমকা দূর থেকে এক বজ্রপাত ঘটে। আদি দেখে পরি কান্না থেমে গেছে। সে দু হাতে কান চেপে ধরে জড়িয়ে ধরে পরীকে, চিৎকার দিয়ে ওঠে। জওয়ালা শ্বাস নিতে নিতে এলোমেলো ভাবে বলে, মিষ্টি কেন চলে গেলে, কেন? অঝরে মেয়েটির ঘুম আপনা আপনি ভেঙে গিয়েছে, তাই সে ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে পাশে ঘুমতো ছেলেটির দিকে। ছেলেটি আচমকা তাকে এভাবে জড়িয়ে ধরেছে সে ভাবতেও পারেনি। হয়তো দুঃস্বপ্ন দেখেছে, নয়তো অন্য কিছু। আদি শক্ত করে জড়িয়ে ধরেছে মেয়েটিকে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। মুখ তুলে মেয়েটির মুখ দেখে, দু হাতে আগলে ধরে সেই মুখ, এলো পাথারি চুমু দেয়, তারপর খুব শক্ত করে ধরে। মেয়েটি লজ্জায় চোখ মুখে তাকাতে পারে না। আদি আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। মেয়েটি ঘাড়ে কাছে চোখের পানি লেপটে আছে মেয়েটির গলায়ও। মেয়েটি অবাক হয়ে এমন আচরণে, চুলের ভেতর হাত দিয়ে বিলি কেটে দিতে দিতে বলে, অবশেষে আমার সাধনা সার্থক হলো ডক্টর আদি চৌধুরী, এবার পরীকে ছুতে দেবেন তো, আমাকে মা ডাকতে দেবেন তো? আদি চুপ হয়ে শোনে, মেয়েটির কথা আচমকা ডুকরে ওঠে।
মাথা তুলে দেখে মেয়েটিকে, হুট করে ছেড়ে দেয়, দূরে সরে বসে, তার পাশে ঘুমন্ত বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে আদর করে। পরি শুধু আমার মেয়ে, তুমি মিষ্টি নও, পাষাণ, হৃদয়হীনা, কখনো মা হতে পারবে না। ছোট্ট বাচ্চা মেয়েটিকে ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে, বিড়বিড় করে বলে, আম্মা।